নার্সিসিস নিয়ে কিছু কথা লিখেছিলাম 2015 সালে। পরবর্তীতে আবার গত 9 তারিখে আমি পোস্ট করেছি। নার্সিসিজম নিয়ে লিখেছি। নার্সিসিজমের বৈধ বসবাস শিশুর 6 বছর বয়স পর্যন্ত, মানে শিশুকে ধারণা করা হয় নার্সিসিস্ট হিসাবে। তবে 6 বছর পরে আস্তে আস্তে নার্সিসিজম কমতে থাকে। এটা হলো যে নিজেকেই ভালোবাসে, নিজের ব্যাপারটাই তার কাছে চূড়ান্ত। মা বাবাকে আসলে সেভাবে ভালোবাসে না, কিন্তু বাবা মায়ের সুবিধা নেওয়ার জন্যই তারা আসলে ভালোবাসার অভিনয় করে বা তাদের সংস্পর্শে থাকে। এই 6 বছর যখন ক্রস করে, স্কুলে যায়, এখানে সেখানে যায়, আস্তে আস্তে দেখে যেমন বাচ্চা হয়তো একজন পাউরুটি খাচ্ছে, সেই পাউরুটিটা আর একজনকে একজন দিল, তখন দেখে যে পাউরুটি তো একা খেতে হয় না, কাউকে দিতে হয়, অন্যদেরকে দিতে হয়। তার মানে শেয়ার করার টেন্ডেন্সিটা আস্তে আস্তে তৈরি হয়। কিন্তু সমস্যা হলো যে এই নার্সিসিজমটা কারো কারো ক্ষেত্রে আমৃত্যু থাকে। দেখা গেল যে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, সে নিজেকেই ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে না। বড় ভাইয়ের অনেক সময় দেখা যায় যে ছোট ভাইদের জমি দখল করার রেওয়াজ আমরা আগে খুব দেখতাম। নার্সিসিজমের বৈধ বসবাস শিশুর 6 বছর বয়স পর্যন্ত। এই বৈধ বলছি কেন? এটা স্বাভাবিক, বাচ্চার বয়স হয়নি, বাচ্চার বুদ্ধি হয়নি, সে কারণে এই খারাপ জিনিসটা একটা শিশুর মধ্যে থাকে, জঘন্য বিশ্রী জিনিস। নিজেই সবকিছু দখল করতে চায়, কাউকে কিছু দিতে চায় না। এই যে নোংরা যে ব্যাপারটা, সেটা বৈধ, সেটা স্বাভাবিক, কারণ 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এটা সাধারণত থাকে। এরপর থেকে এটি চলে যাবার কথা। তবে দুর্ভাগ্যবশত কারো কারো মধ্যে আমৃত্যু অবৈধভাবে বসবাস করে। দেখেন যে 6 বছরের পরে যদি আপনি নার্সিসিস্ট থাকেন, তাহলে আপনার মধ্যে যে নার্সিসিজম বসবাস করছে সেটা অবৈধ, এবং সেটা সাধারণত আমৃত্যু পর্যন্ত থাকে। কেউ বেশি, কেউ কম, কেউ হিংস্র হয়, কেউ হিংস্র নাও হতে পারে, কিন্তু সবসময় অন্যদের দোষ দিবে, নিজের বুদ্ধিটাকে আসল মনে করবে, অন্যদের কথাকে সে যতটা গুরুত্বহীন ভাবে দেখবে, তার কথাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। অনেক মেয়ে আছে, তারা দেখা যাবে যে মেয়েকে প্রশংসা করছে, মাকে করছে না, মেয়েকে সুন্দরী বলছে, এটাও ওই নারী, তার মা মেনে নিতে পারে না। শিশুটির ক্ষেত্রে এটি বৈধ, কারণ তার বুদ্ধি পরিপক্ক নয়, এটিকে সকলে স্বাভাবিকভাবেই দেখে। বিপর্যয় ঘটে যখন এটি সবল হয়ে বিরাজ করে, বিশেষ করে 25 বছর পরেও। এদের স্বার্থ এতটাই প্রখর, দেখেন কি ভয়াবহ স্বার্থ এদের। তারা বাবা মা, ভাই বোন, এমনকি সন্তানের কাছেও নিজেকে নির্ভুল ও বেশি গ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে মিথ্যা, ছলচাতুরি, চিৎকার ও মারমুখী অভিব্যক্তির আশ্রয় নেয়, যে কাউকেই সে আসলে তার নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এই যে নিজেকে নির্ভুল ভাবে, নিজেকে বেশি গ্রহণযোগ্য ভাবে, নিজে মিথ্যা বলে কিন্তু বলে মিথ্যা বলে না, অন্যরা মিথ্যা বলে না কিন্তু তাদেরকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করে। তাই নিজেকে নির্ভুল ও বেশি গ্রহণযোগ্য করার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়, ছল চাতুরির আশ্রয় নেয়, চিৎকার করে। দেখবেন এটা খুব রিস্কি, কিন্তু হুট করে রেগে যায়, চিৎকার চেঁচামেচি করে, ভাঙচুর করে, মারার জন্য উদ্যত হয়। এইসব বিষয়গুলো তারা বেশি বেশি করে। তখন আমরা বুঝবো যে তার মধ্যে নার্সিসিজম থাকতে পারে। সাধারণ সমস্যাকে এরা অসামান্য ভাবে আর পরিজনদের মাঝে এমন ভাবে উপস্থাপন করে, তাদেরকেও সমভাবে ভাবতে বাধ্য করে। তার মানে সাধারণ সমস্যা কি, ছোটখাটো একটা সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যাকে এত বেশি গুণ বাড়িয়ে দিবে, মাল্টিপ্লাই করবে, যে সে কষ্টে মরে যাচ্ছে। একটু সর্দি হয়েছে, সে একেবারে অসুস্থ ভান করে মারা যাচ্ছে। বাইরে থেকে একটু কাজ করে আসছে, মানে ল্যাংড়া ল্যাংড়া হাঁটবে। কেন? কারণ কি বোঝাবে যে আমি বাইরে অনেক কাজ করে আসছি, অনেক কষ্ট করছি, এই পানি দে আমাকে, এই কর, আমার পা টিপে দে, আমার মাথায় পানি দে, তোরা সবাই অকর্মা, কাজ করিস না, আমার বাইরে এত কাজ থাকে, সারাদিন কাজ করতে করতে আমি শেষ, খেতে দে, এই কর সেই কর। তাই বলছে যে সাধারণ সমস্যাকে এরা এমন ভাবে আর পরিজনদের মাঝে এমন ভাবে উপস্থাপন করে, তাদেরকে সমভাবে ভাবতে বাধ্য করে। আর বিষয়টি অসামান্য হলে চারপাশ প্লাবিত হয়। যদি একটু অসামান্য হয়, তার মানে কষ্টটা যদি একটু বড় হয়, তাহলে তো একেবারে ধরেন আশপাশ একেবারে চিৎকার চেঁচামেচি সবকিছু হুলুন্ঢুল করে ফেলে, মানে ভূমিকম্প বানিয়ে ফেলে। এই প্লাবন পানির কথন হয় না, হয় আগুনের। এই প্লাবনটা তো আমরা যেটা বাস্তবে দেখি পানি দিয়ে, কিন্তু এটা আসলে আগুন, তার মানে রাগের তাপে তার সাথে টেকা যায় না,
অত্যধিক রাগান্বিত হয়ে একে মারবে, একে বকাঝকা করবে, মুখের ভাষার কোনো কন্ট্রোল থাকবে না, জঘন্য ভাষায় গালাগালি করবে। সম্ভবত এদেরকে উদ্দেশ্য করে এই কাল্পনিক হিংস্র প্রাণী ড্রাগনকে উপস্থাপন করা হয় নানান সিনেমায়। তাহলে আমি বলছি কি যে ড্রাগন প্রাণী আছে না, মুখ দিয়ে আগুন বের হয়, আগুনের ঝলক বের হয়। দেখা যাচ্ছে যে আপনি নিঃশ্বাস যখন ছাড়ছেন তখন নাক দিয়ে বাতাস বেরোচ্ছে। আপনার নাকের সামনে যদি আঙ্গুল দেয় কেউ, তাহলে নাকের নিঃশ্বাসটা গরম পাওয়া যাবে, তাই তো? কিন্তু এই যে কাল্পনিক প্রাণী যে হিংস্র ড্রাগন, এই ড্রাগনটা যখন বাতাস ছাড়ে তখন একবার আগুনের লেলিহান। একটা জিনিসে আপনি যে ওয়েল্ডিং মেশিনে দেখবেন যে লোহার সাথে পাত দিয়ে ওই যে আগুন ধরিয়ে দুইটা লোহাকে জোড়া দেয়, সেরকম আগুনের লেলিহানে অনেক দূর পর্যন্ত এই ড্রাগন প্রাণীটা ছড়ায় আগুন। তার মানে এটা কাল্পনিক হিংস্র প্রাণী ড্রাগন, তাই তো? এই কল্পনাটা কোথায় করা হয়েছে? এই ব্যক্তিদের যারা নার্সিসিস্ট, যারা ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট, সব থেকে চরম যে নার্সিসিস্ট সে হচ্ছে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট। তারা এতই ভয়ঙ্কর যে এদেরকে উদ্দেশ্য করে এই হিংস্র প্রাণী সিনেমাতে দেখানো হয়, তাই তো? তাই বলেছি যে কাল্পনিক হিংস্র প্রাণী ড্রাগনকে উপস্থাপনা করা হয় নানান সিনেমায়। আর সেই বীর সন্তান যেমন প্রাচীন গল্পের বেউল চরিত্র, বেউল এই যে অনার্সে এখনো পড়ানো হয়, আমরাও পড়েছি, বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, সেটা হলো যে ইংরেজি সাহিত্যে খুব পুরাতন গল্প, প্রাচীন গল্প, সেই গল্পের নাম বেউল। এই বেউল হচ্ছে এমন একটা চরিত্র যে কিন্তু এই কাল্পনিক যে ড্রাগনের মতো ভয়াবহ প্রাণীকে সে নস্যাৎ করতে পারে। তার মানে বেউল হলো ভালো চরিত্র, এতই ভালো চরিত্র। সেই বেউল যে তছনছ করছে মসনদ বা রাজ্য, আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে ফেলছে, মানুষকে খেয়ে, রক্ত খেয়ে মানুষকে শেষ করে ফেলছে, সেই মহিলাকে বেউল মেরে ফেললো। যখন বেউল মহিলাকে মেরে ফেললো তখন তার ছেলে সে আবার হুঙ্কার দিয়ে আসলো যে কাকে মেরেছে দেখাচ্ছি, তারপরে ছেলেটাকেও মেরে ফেললো বেউল। তারপরে দেখা গেল যে একটা সময়ে সে নিজে ওই ড্রাগন প্রাণীর মতো একটা কামড় খেয়ে মানে সে মেরে ফেললো, কিন্তু সে আহত হয়ে পরে মারা যায়। সাধারণত তার স্বামী স্ত্রী হয়ে থাকে যে নিরন্তর লড়াই চালিয়ে যায়। তেমন এখানে দেখাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ এরকম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী যদি নার্সিসিস্ট হয় বা ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হয়, ওয়াইফটা মেনে নিচ্ছে বা সে হয়তো ভালো, আবার হাজবেন্ড খুবই ভালো, ওয়াইফটা এরকম হয়, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এরা খুব গোপনীয়তা এমন ভাবে করে যে চার দেওয়ালের মধ্যেই কিন্তু বন্দী থাকে। হয়তো স্ত্রী যদি এরকম হিংস্র হয় তাহলে বাইরে প্রকাশ পায় না, তারপরে স্বামী যদি এরকম হিংস্র হয়, সে অত্যাচার করে, বাইরে প্রকাশ পায় না। এটার উপর একটা গল্প আমি লিখেছি, সেটা হলো যে একটা বিড়ালকে ভালোবাসার অভিনয় করে, তাই তো? একটা বাঘ, বা আমি একটা ধরে নেই কুকুরকে, মেয়ে কুকুরকে ভালোবাসার অভিনয় করে একটা বাঘ। তারপরে আসলে কিন্তু বিষয়টা হলো যে ওই বাঘটা কিন্তু ওই মেয়ে কুকুরকে ভালোবাসে না, কিন্তু সে অভিনয় করে করে কুকুরকে পটিয়ে ফেলে। আর কুকুর যেহেতু রাজার খুব প্রিয়, সেখানে কুকুর একটা সময় বোঝাতে সক্ষম হয় যে বাঘ কিন্তু কাউকে খাবে না, কাউকে কষ্ট দিবে না, কিন্তু বাঘ ছাড়া আমি চলতে পারবো না। যদি আমাকে রাজ্য মানে বাঘকে না বাসায় ঢুকতে দেন, রাজ্যে ঢুকতে না দেন, তাহলে আমি বনে চলে যাব। তখন রাজার যেহেতু প্রিয়, আর রাজাও বুঝতে পারছে এই কুকুরকে সেই বাঘ ভালোবাসে, তখন বাঘকে আশ্রয় দিল। কিন্তু বাঘের তো ধান্দা হলো যে রাজপ্রাসাদে থাকবে, মাংস খাবে, আরামে রেস্ট নেবে, দৌড়ে এই হরিণ শিকার করা লাগবে না, যে কারণে সে মতলব এঁটেছিল, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে রাতের বেলায় তারা স্বামী স্ত্রী, মানে সেই কুকুর আর হলো সিংহ, তাই তো, বা বাঘ, স্বামী স্ত্রী। তখন বাঘ কিন্তু যখন দরজা মেরে দেয় তখন কিন্তু তার আসল চরিত্রটা বের হয়। কি ভয়াবহ চরিত্রটা বের হয়, কিরকম? সে তার কুকুরকে দিয়ে যত সেবা যত্ন যত কিছু আছে আরাম আয়েশ সেগুলো করিয়ে নেয়, আর যদি পান থেকে চুন খসে তাহলে শাস্তি দেয় কুকুরকে। তার মানে বাড়ি থেকে যখন, ঘর থেকে যখন বের হয় পরের দিন, সে আর কাউকে ভয়ে বলতে পারে না, বললে কুকুরকে খেয়ে ফেলবে। আবার যদি ইশারা ইঙ্গিতও করে তাও কেউ বিশ্বাস করে না,
কারণ কি, বাঘটা নিরীহ একটা ভান করে, অভিনয় করে, এমন ভান করে যে রাজ্যের কেউ বুঝতে পারে না যে স্বামী হিসাবে সে হিংস্র। সবাই মনে করে যে এই বাঘটা হলো খুব ভালো স্বামী, কারণ ঘরের বাইরে কোনো মানুষ বুঝতে পারে না সেই বাঘের হিংস্রতা, তাই তো। আচ্ছা, তারপর আবার ফিরে আসি যে এরা নিজেকে সুখী করতে পারে না, শুধুমাত্র চেষ্টা চালিয়ে যায় অপরের সুখ হরণ করার মাধ্যমে। এই নার্সিসিস্টরা কিন্তু নিজেরা সুখী না, কিন্তু তার ধারণা যে অন্যদেরকে কষ্ট দিয়ে নিজেকে সুখী করাটাই একটা পথ। রাত 3টার সময় ঘুম থেকে জেগে গেল, কাজের বুয়াকে 1 গ্লাস পানি আনতে বললো। কাজের বুয়া তো ঘুমিয়েছে, সে তো আবার সকালে উঠবে, কিন্তু দেখা গেল সেটা মানলো না। তাকে ঘুম থেকে চিৎকার চেঁচামেচি করে তুলে 1 গ্লাস পানি খেতে চায়, কিন্তু সে যদি একটু কষ্ট করে 1 গ্লাস পানি খেয়ে নিত তাহলে কিন্তু ঝামেলা চুকে যেত। তার মানে যে কোনো ভাবে সে সুখী হতে চায়, এবং তার ধারণা যে অন্যদের দিয়ে পার টিপাই নিতে হবে, অন্যদের দিয়ে মাথা টিপাই নিতে হবে, অন্যদের কাছ থেকে সেবা যত্ন নিতে হবে, অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে, যেভাবে নিজেকে সুখী করাতে চায়। কিন্তু বাস্তবে তারা পারে না, কারণ একটা সময়ে তার ব্যাপারে আর কেউ আগ্রহী হয় না, রুষ্ট হয়, তাদেরকে যে মানে সরিয়ে রাখে, এই নার্সিসিস্টদের অপমান করে। একটা সময়ে এই নার্সিসিস্ট যদি পাওয়ারলেস হয় তখন সমস্যা কম, কিন্তু এরা বিভিন্ন কৌশলে পাওয়ারফুল হয়, অর্থনৈতিক ভাবে নানানভাবে পাওয়ারফুল হয়, যাতে করে অন্যদের উপরে কাঁঠাল ভেঙে খেতে পারে। এই যে এদের গুণ ও যোগ্যতাগুলোকে নষ্ট করে ফেলে, যেমন করে গোখরা সাপ রেগে গিয়ে ফনা মেলে থাকে যখন তাকে সহজে আঘাত করা যায়। তার মানে এই যে ফনা মেলে থাকে না একটা গোখরা সাপ, কেউ একজন ঢিল মারলো বা লাঠির আঘাত করলো, সে কিন্তু পালাবে না, না পালিয়ে ওখানেই তেজে থাকবে, মানে আনকম্প্রোমাইজিং। এই নার্সিসিস্টরা আনকম্প্রোমাইজিং হয়, এদের গুণ ও যোগ্যতাগুলোকে নষ্ট করে ফেলে, যেমন করে গোখরা সাপ রেগে গিয়ে ফনা মেলে থাকে তখন তাকে সহজে আঘাত করা যায়। এদেরকে সামান্য দূর থেকেও চেনা যায় না, একটু আগেই বলেছি, 4 দেওয়ালের মধ্যে তার আসল চেহারা স্বামী বুঝতে পারে বা স্ত্রী বুঝতে পারে, আর দূরের মানুষের ক্ষেত্রে একেবারেই অসম্ভব। এইখানেই সুবিধা, এদেরকে চেনা গেলে তাদেরও অন্যদেরও একই সাথে বাঁচানো যেত। আসলে তারাও তো বিপদে থাকে, নার্সিসিস্টদেরকে যদি চেনানো যেত যে তারা নার্সিসিস্ট, তাহলে তারাও ভালো থাকতো, বেঁচে যেত, আবার অন্যদেরকেও বাঁচানো যেত। কিন্তু তা সম্ভব হয় না, কোনো ডাক্তারের সংস্পর্শে যায় না। নার্সিসিস্ট হিসাবে যে আপনি সাইকিয়াট্রিস্ট দেখাবেন হবে না, কারো কথাই শুনবেন, কারণ সে নিজেকে জ্ঞানী মনে করছে, সে নিজের দোষ দেখতে পাচ্ছে না, নিজের দোষটাকে জিরো করে ফেলছে, অন্যের দোষটাকে 100 গুণ বাড়িয়ে তুলছে, নিজের গুণ যদি একটু থাকে তাহলে সেটাকে 100 গুণ বাড়িয়ে তুলছে, অন্যের কিছুটা যদি খারাপ থাকে তাহলে সেটা বাড়িয়ে তুলছে। এইভাবে তারা এই অত্যাচার করে। যেমন রাজনীতিতে অ্যাডলফ হিটলার আছে জার্মানির, এক সময় যে নাৎসিদের নিধন করে, তারপরে মুসোলিনি, তারপরে নেপোলিয়ন বোনাপার্ট। অনেকে আবার পছন্দ করে, কারণ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সেটা কিছু ভালো জিনিস আছে, কিন্তু যে রাজ্য শাসন করার জন্য যে হিংস্রতা, এরা শাস্তি দিতে পছন্দ করে, ভয়াবহ শাস্তি দিতে পছন্দ করে। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, ছাত্রকে একটু পানিশমেন্ট দিতে গেলাম, আপনার খারাপ লাগে, এই কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকে, আপনি হয়তো 1 মিনিট পরে আর ওটা সহ্য করতে পারছেন না। পরীক্ষায় হয়তো একটু এটা সেটা করছে, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, আপনি খাতা নিয়ে রেখে দিলেন, 1-2 মিনিট পর আবার খাতা দিয়ে দিলেন, আপনি ওই কষ্ট দিতে পারেন না। কিন্তু আপনি যদি নার্সিসিস্ট হন, ওরে বাবা, তাহলে শাস্তি কিন্তু রাগের কারণে দিবে না, সবথেকে বেশি যে শাস্তিটা দিবে ওই বোঝানোর জন্য। যেমন বাঘ দেখবেন যে হাজার হাজার ছাগল ঘুরছে, একটা ছাগলকে ধরেছে, তখন অন্য ছাগলের কোনো ছাগল যদি বাঁচাতে আসে, তখন ওই ছাগল, আদমরা ছাগল, ওই ছাগলকে সে নিজে খেতে পারবে সহজে, সেটা করবে না। ওই ছাগলকে ফেলে যে হেল্প করতে আসে সেই ছাগলকেই ধরবে। তার মানে বোঝাবে যে আগাতে আসবে, যে আমার শিকারকে ছুড়াই নিতে যাবি, তাকে চরম মূল্য দিতে হবে। তার মানে তার বিষয়টাই হলো, বাঘ একটা ব্যাপার করেছে যে আমি যখন কোনো ছাগলকে খাবো তখন অন্য ছাগল আসার চেষ্টা করবি না। এইভাবে নিজে জয়ী হয়ে আরাম করতে থাকে, কিন্তু একটা সময়ে সব তালগোল পেকে যায়। ওই যে আপনার বাঘ আসছে, দেখা গেল 3 বার লোকজন এসে ঘুরে গেল, সে হাসি ঠাট্টা করছে, আসলে কিন্তু বাঘ আসে, কিন্তু গ্রামবাসী বুঝে ফেললো তো বদমাইশ, বাঘ আসেনি, কিন্তু বাঘ বাঁচাও বলে। তারপরে যেদিন সত্যি সত্যি বাঘ আসলো, বাঘ বাঁচাও বলছে, সেই দিনকে কিন্তু আর
তাকে কেউ বাঁচাতে আসলো না, তখন বাঘে সেই রাখালকে খেয়ে ফেললো। এই গল্পগুলো আসলে বোঝানো হয়েছে যে নার্সিসিজমটা চরম সমস্যা। এটা আসলে একটা ছেলে, নার্সিসাস নাম ছিল, সে ছাগল চড়াতো, গরু চড়াতো। এক সময় পুকুরের পানিতে তার ছবি দেখে সে খুব মুগ্ধ হলো, তার চেহারাটা ভীষণ কিউট ছিল, সুন্দর ছিল। তো ওই চেহারা দেখে সে নিজেকে মুগ্ধ করতো, সেজন্য ঘন্টার পর ঘন্টা ওই পুকুরের সামনে পানির নিচে তার অবয়ব, তার ছবি দেখে 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 নিজেকে তৃপ্ত করতো। তা আমাদের আশেপাশেও দেখা যাবে যে দেখবেন যে আয়না দেখছে, আয়না দেখছিস, 45 বছর বয়স তাও আয়না দেখছে, 50 বছর বয়স তাও আয়না দেখছে, বারবার চোখ দেখছে, গাল দেখছে, এটা ওটা করছে, করে খালি বোঝাতে চায়, মানে চিন্তা করছে যে কত হ্যান্ডসাম সে, অথবা তার চেহারাটা খারাপ হলো কেন, কি করলে কি হবে, ঘুমানোর সমস্যার কারণে চেহারা খারাপ হয়ে যাবে, মানে সবসময় মানে তার নিজের বিউটিটাকে গ্লোরিফাই করবে। এবং দেখবেন যে পম্পাস ব্যাপার আছে, রাজকীয় ব্যাপার স্যাপার আছে, এবং এরা দেখবেন যে নিজে অনেক হ্যান্ডসাম, এই জিনিসটা তারা সবসময় বলতেও থাকে। এরকম ভাবে বিশ্রী নার্সিসিজম, এই অসুখটা এত ভয়াবহ একটা বিশ্রী নার্সিসিজম, এখান থেকে বের হওয়া দরকার। একটা বড় ভাই তার ছোট ভাইয়ের জমিগুলো দখল করে নেয়, কি নেক্কারজনক, কি নোংরা। এই ব্যাপারটা তারা বুঝতে পারে না, বুঝতে চায় না, তাদের বোঝাতে গেলেও ব্যর্থ হয়। এরা নিজেরা শেষ হয় আলটিমেটলি, কিন্তু সারা জীবন এরা মানুষকে অত্যাচার, নির্যাতন করে বেড়ায়। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।